হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু হেল্পিং একাডেমি ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের জন্য কোনো ক্লাস নয়, আজ আমি তোমাদের জন্য একটি স্পেশাল সেশন নিয়ে এসেছি। যে স্পেশাল সেশনে আমি তোমাদের সাথে আলোচনা করব যে 5টি মারাত্মক ভুলের কারণে তোমার সরকারি চাকরি পাওয়ার স্বপ্ন কিন্তু সফল হচ্ছে না। শুধুমাত্র তোমাদেরকে সেই ভুলগুলি আইডেন্টিফাই করাবো যে তা নয়, সেই ভুলগুলি তোমাদের কি করে তোমরা অতি সহজে শুধরে নিতে পারো এবং যাতে একটি সরকারি চাকরি তুমি অতি সহজেই পেতে পারো তার রোড ম্যাপ আমি কিন্তু তোমাদেরকে বলে দেবো। তো চলো বেশি দেরি না করে ক্লাসটি শুরু করা যাক। আচ্ছা, তোমাকে আমি একটি প্রশ্ন করি। তুমি কি রোজ দিনের পর দিন রাত জেগে পড়াশোনা করছো, প্রচুর হার্ডওয়ার্ক করছো, প্রচুর ডেডিকেশন দিচ্ছ, সিলেবাসও প্রায় মোটামুটি শেষ করে ফেলেছো, মক টেস্টও দিচ্ছ, কিন্তু রিয়েল এক্সামে গিয়ে তোমার কাট অফ ক্লিয়ার হচ্ছে না? এরকম সিচুয়েশন কি তোমার সাথে হচ্ছে? তোমার যেন মনে হচ্ছে যেন কোনো অদৃশ্য একটি দেওয়াল তোমাকে তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে তোমাকে পৌঁছে দিচ্ছে না। তোমার যদি এরকমটা মনে হয় তাহলে এই ভিডিওটি পুরোপুরিভাবে তোমারই জন্য। দেখো, এই সমস্যা হওয়ার মূল কারণ কি? এই সমস্যা হওয়ার মূল কারণ হচ্ছে সরকারি চাকরি পাওয়া কিন্তু শুধু জ্ঞানের খেলা নয়, এটি একটি যুদ্ধ। আমরা অনেকেই মনে করি সরকারি চাকরি পাওয়া মানে একটি জ্ঞানের খেলা, যার কাছে যত নলেজ রয়েছে, যে যত স্কিলফুল মানুষ রয়েছে, যে যত ট্যালেন্টেড রয়েছে, সে তত তাড়াতাড়ি সরকারি চাকরি পাবে। যাদের মধ্যে যে সেই স্কিলটি নেই বা তার মধ্যে নলেজ নেই, সে সরকারি চাকরি পাবে না। ব্যক্তিগত জীবনে অনেককেই দেখেছি, অনেক এভারেজ টু বিলো এভারেজ স্টুডেন্টরাও কিন্তু সরকারি চাকরি পেয়ে গেছে। কিন্তু অনেক মেধাবী ছাত্ররা যারা পড়াশোনায় অনেকটা ভালো, যারা এক সময় টপার ছিল, তারা আজও অবধি সরকারি চাকরি পায়নি। তো এই জিনিসটি কেন হয়? এই জিনিসটি এই কারণেই হয়, কারণ তাদের একটি মাইন্ডসেট থাকে যে সরকারি চাকরি হচ্ছে একটি জ্ঞানের খেলা। কিন্তু এটা কিন্তু মোটেই নয়, সরকারি চাকরি হচ্ছে একটি যুদ্ধ। আজ আমি তোমাদের সাথে এমন কিছু স্ট্র্যাটেজি আলোচনা করব, যেই স্ট্র্যাটেজির মাধ্যমে এই যে 95% পরীক্ষার্থী রয়েছে, এই 95% পরীক্ষার্থী যারা শুধু হেরে যায় স্ট্র্যাটেজির কারণে, তাদের থেকে আমি তোমাদেরকে 5% ব্যক্তি যারা সরকারি চাকরি পায় তাদের জায়গায় তোমাকে কি করে নিয়ে আসবো তার একটি প্রপার রোড ম্যাপ আমি তোমাদেরকে কিন্তু বলে দেবো। দেখো, আমাদের সবথেকে বড় ভুল একটি জিনিস রয়েছে, সেটি হচ্ছে সম্পূর্ণ সিলেবাস না বুঝেই পড়াশোনা শুরু করে দেওয়া। সম্পূর্ণ সিলেবাস না বুঝে কিন্তু তুমি পড়াশোনা শুরু করবে না। কি পড়বে তা জানার চেয়ে কি পড়বে না সেটা কিন্তু বেশি জানা জরুরি, এবং তার জন্য তোমার কি দরকার? তার জন্য একটি প্রপার সিলেবাস দরকার। দেখো, আমরা কি করি, আমরা যখন কেউ পিএসসির এক্সাম দেই, তখন পিএসসির আমরা আলাদা করে কোনো সিলেবাস দেখতে যাই না। আমরা আগে থেকে যেভাবে পড়াশোনা করছিলাম সেই গতানুগতিকভাবেই আমরা পড়াশোনা চালাতে থাকি, এবং ডাব্লিউবিপির পরীক্ষার মধ্যে যে সমস্ত প্রশ্নপত্রের ধরনগুলি রয়েছে, যারা ডাব্লিউবিপির পরীক্ষা দিচ্ছ তারাও ঠিক একই জিনিসটিই করছো। পরীক্ষার সিলেবাস কিন্তু না দেখেই সেই গতানুগতিক পড়াশোনা চালিয়ে যাচ্ছ। একে অন্ধের মতো পড়াশোনা করে তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে কখনোই পৌঁছানো সম্ভব হবে না। তাহলে এর রাস্তা কি আছে? তোমাকে একটি জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে পিওয়াইকিউ বা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এবং সিলেবাসের একটি চেকলিস্ট তৈরি করে নেওয়া। একদম সিলেবাস কিন্তু তোমাকে রেডি করে নিতে হবে, এবং সবসময় সিলেবাসের একটি প্রিন্ট আউট তোমাকে নিজের চোখের সামনে রাখতে হবে। পড়ার আগে সিলেবাসটা তোমাকে মেলাতে হবে যে সেই টপিকটি যেটা তুমি পড়াশোনা করছো সেটা সেই সিলেবাসে রয়েছে কি না। এবার যদি তুমি পিএসসির জন্য পড়াশোনা করো বা ডাব্লিউবিপির জন্য পড়াশোনা করো, তাদের কিন্তু একটি নির্দিষ্ট সিলেবাস রয়েছে। তোমাকে আগে লক্ষ্য রাখতে হবে তুমি যেই টপিকটি পড়ছো, যেই চ্যাপ্টারটি তুমি ধরছো, সেই চ্যাপ্টার বা টপিকটি সেই সিলেবাসে রয়েছে কি না, এবং গত 5 বছরের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের তোমাকে অ্যানালাইসিস করতে হবে। দেখো, এখন এআই এর যুগ চলে এসছে। এখনও যদি তুমি টেকনোলজিকে সঠিকভাবে ব্যবহার না করো তাহলে কিন্তু তুমি পিছিয়ে যাবে। তোমাকে কি করতে হবে? তোমাকে বিগত 5 বছরের কোশ্চেনকে নিতে হবে এবং চ্যাট জিপিটির মধ্যে দিয়ে তোমাকে জিজ্ঞেস করতে হবে বিগত 5 বছরে যেই প্রশ্নগুলি এসছে সেই প্রশ্নগুলির একটি প্যাটার্ন তৈরি করে দিতে। ঠিক কোন কোন জায়গা থেকে প্রশ্নগুলি সব থেকে বেশি এসছে তার একটি ফ্লো চার্ট তুমি যদি চ্যাট জিপিটি থেকে তৈরি করে নাও এবং সেই রকমভাবে যদি তুমি পড়াশোনা করো, তাহলে তোমার পড়াশোনাটা হবে সেই এক্সাম ওরিয়েন্টেড পড়াশোনাটা হবে। শুধু পড়াশোনা করলেই তোমাকে হবে না, প্রচুর প্রচুর স্টাডি করলেই হবে না, তোমাকে পড়াশোনা করতে হবে স্মার্টলি। এবং আরেকটা জিনিস আমি তোমাকে বলে দিই, যেটা তোমাকে ফার্স্টেই বললাম, তোমাকে কিন্তু সিলেবাসের প্রিন্ট আউট কিন্তু সবার সামনে রাখতে হবে। তুমি যদি একজন ডাব্লিউবিপি, পিএসসি, রেলওয়ে বা এসএসসি, সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো চাকরি পরীক্ষার প্রথম প্রস্তুতি নেওয়া শুরু করো, বা এতদিন যাবৎ যদি তুমি ভুল পথে পড়াশোনা করে আসো, তাহলে আমি তোমাকে সাজেস্ট করব তুমি যখন পড়াশোনা শুরু করছো তখন তোমার প্রথম কোন চ্যাপ্টারটি দিয়ে তোমার পড়াশোনা শুরু করতে হবে? প্রথম তোমাকে শুরু করতে হবে সেই নির্দিষ্ট এক্সামের
সিলেবাসটি কি দিয়ে তোমার পড়াশোনা শুরু করতে হবে। তুমি সেই নির্দিষ্ট এক্সামের সিলেবাসটি তুমি একটি প্রিন্ট আউট নিজের কাছে নিয়ে আসবে, এবং সেই প্রিন্ট আউটের প্রথম যে কোনো চ্যাপ্টার পড়ার আগে তোমাকে সিলেবাসটি কিন্তু প্রথম দিন তোমাকে পড়তে হবে। একদম তোমাকে সিলেবাসটি আগে তোমাকে পড়ে নিতে হবে, সেই সিলেবাসটিই হবে তোমার প্রথম দিনের স্টাডি। এই জিনিসটি কিন্তু অনেকে করে না, তারা অন্ধের মতো পড়াশোনা শুরু করে দেয়, প্রচুর প্রচুর পড়াশোনা করতে থাকে, কিন্তু নিজের পরীক্ষায় গিয়ে কিন্তু তারা সঠিক স্কোরটি তারা করে আসতে পারে না। আরেকটি ভুল যেটা কিনা বহু চাকরি প্রার্থীরা করে থাকে, সেটি হচ্ছে একই সঙ্গে অনেকগুলি ফর্মকে ফিল আপ করা। যখন তুমি ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন নিচ্ছ, ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন নিতে নিতে যদি রেলের ফর্ম বেরোয়, তুমি কি করছো, ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন বন্ধ করে দিয়ে রেলের ফর্ম ফিল আপ করা শুরু করে দিয়েছো। এবার রেলের প্রিপারেশন নিতে নিতে যখন ডাব্লিউবিপির নোটিফিকেশন বেরিয়েছে, তখন তুমি ডাব্লিউবিপির নোটিফিকেশন দেখে সেটার ফর্ম ফিল আপ করে সেই জন্য পড়াশোনা শুরু করে দিচ্ছ। আবার যখন দেখছো দুদিন বাদে সিজিএল বা এসএসসি সিএইচএসএল এর ফর্ম বেরিয়েছে, তখন তুমি কি করছো, তখন সেই তুমি এসএসসি সিজিএল বা সিএইচএসএল এর ফর্ম ফিল আপ করা তুমি পড়াশোনা শুরু করে দিচ্ছ। এই রকমভাবে কিন্তু কখনো কোনো চাকরি পরীক্ষায় সফলতা অর্জন করা সম্ভব না। রেলের টেকনিক্যালের জিকে পড়ছো, আবার ডাব্লিউবিসিএস এর জন্য ডেসক্রিপটিভও পড়ছো, যেটা কিন্তু তোমার ফোকাসকে একদম 0% করে দিচ্ছে। এই 0% ফোকাস দিয়ে কিন্তু চাকরি পাওয়া কিন্তু সম্ভবই নয়। তো চলো, এই যে সমস্যাটি তোমার রয়েছে, এই সমস্যার সমাধানের তোমার রাস্তাটি কি আছে, এটি তোমাকে আমি বলে দিই। প্রথমত আমি তোমাকে যেটা সাজেস্ট করব, তোমার কিন্তু ফোকাস হবে স্নাইপার ফোকাস। স্নাইপার বলতে বুঝতে পেরেছো? তোমরা জানো যারা স্নাইপার শুটার রয়েছে, তাদের কিন্তু লক্ষ্য একটাই থাকে, একদম পিন পয়েন্ট লক্ষ্যেই কিন্তু তারা নির্দিষ্ট টার্গেট রেখে কিন্তু তারা স্নাইপিং করে। তো তোমার লক্ষ্যটাও কিন্তু, তুমি যখন চাকরির পরীক্ষায় একজন অ্যাসপারেন্ট হিসেবে এসছো, তোমার লক্ষ্যটাও কিন্তু ঠিক একদম স্নাইপারের মতো পিন পয়েন্ট তোমার লক্ষ্য হতে হবে, এবং তোমাকে কিন্তু সেই পিন পয়েন্ট টার্গেটকে লক্ষ্য রেখেই তোমাকে পড়াশোনা চালিয়ে যেতে হবে। তোমাকে একটি নির্দিষ্ট পরীক্ষা বেছে নিতে হবে, সেটা স্টেট পিএসসি হতে পারে, এসএসসি হতে পারে, অথবা রেলওয়ে বা অন্যান্য যে কোনো এক্সাম হতে পারে। তোমাকে একটি নির্দিষ্ট এক্সামকে ফোকাস করেই তোমাকে পড়াশোনা করতে হবে। এই রকমভাবে তোমাকে নিজেকে অন্তত 1 বছর তোমাকে সময় দিতেই হবে। এই এক সরকারি চাকরির পরীক্ষা কিন্তু এই রকমটা নয়, তুমি আজ শুরু করলে কালই তুমি চাকরি পেয়ে যাবে, এটা সম্ভব নয়। আবার অনেকে রয়েছে বছরের পর বছর ধরে তারা স্টাডি করছে ভুল পথে, যার ফলে তারা চাকরিটি কিন্তু পাচ্ছে না। তাহলে তোমাকে কি করতে হবে, তাহলে তোমাকে এই যে স্নাইপারের মতো পিন পয়েন্ট টার্গেট রেখে তোমাকে 1 বছর পড়াশোনা করতে হবে। হ্যাঁ, তুমি বাকি এক্সামগুলোর ফর্ম তুমি ফিল আপ করতেই পারো, কিন্তু বাকি এক্সামগুলোর ফর্ম ফিল আপ করে সেই এক্সামগুলো যখন তুমি দিয়ে আসছো, সেটাকে শুধুমাত্র মক টেস্ট বা অভিজ্ঞতা হিসাবেই নিতে হবে। তোমাকে কিন্তু এইরকমটা করলে হবে না। তুমি আজ ডাব্লিউবিপির ফর্ম ফিল আপ করে যখন এসএসসির এমটিএসের যখন ফর্ম বেরিয়েছে, তোমাকে ডাব্লিউবিপির ফর্মের প্রিপারেশন বন্ধ করে দিয়ে তুমি এসএসসি এমটিএসের জন্য যখন তুমি পড়াশোনা শুরু করছো, তখন কিন্তু তোমাকে কিন্তু তোমার সেই স্নাইপারের মতো পিন পয়েন্ট টার্গেট কিন্তু তোমার থাকছে না। হ্যাঁ, তুমি এমটিএসের প্রিপারেশন দিতেই পারো, কিন্তু এমটিএসের প্রিপারেশন নিয়ে যখন তুমি পরীক্ষাটি দিতে যাচ্ছ, তখন ডাব্লিউবিপির জায়গায় এমটিএসের এক্সামের তুমি এক্সামটা হবে তোমার জন্য একটি মক টেস্টের মতো, কিন্তু তুমি একটির প্রিপারেশন বন্ধ করে অন্য একটি এক্সামের প্রিপারেশন শুরু করতে পারো না। তোমাকে একটি জিনিসই ফলো করতে হবে, সেটি হচ্ছে একটি নির্দিষ্ট এক্সামের সিলেবাস তোমাকে ফলো করতে হবে। সেই নির্দিষ্ট এক্সামের সিলেবাস ফলো করেই তোমাকে 1 বছর তোমাকে পড়াশোনা চালিয়ে যেতে হবে। আমি তোমাকে যে জিনিসটি বলছি, তুমি একটিবার করে দেখো, নিশ্চয়ই তোমার কিন্তু উপকার হবেই। আরও একটি ভুল যেটি আমি তোমাদের সাথে আলোচনা করব, যেটা বহু অ্যাসপারেন্ট করে থাকে, সেটা হচ্ছে পরীক্ষার 10 থেকে 15 দিন আগে কারেন্ট অ্যাফেয়ার্স পড়া। আমরা কি করি, পরীক্ষার 10 থেকে 15 দিন আগে ব্রহ্মাস্ত্র, কারেন্ট অ্যাফেয়ার ক্যাপসুল, 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার ম্যারাথন ভিডিও, এই ধরনের ভিডিওগুলি আমরা দেখে পরীক্ষার 15 দিন আগে প্রিপারেশন নিয়ে আমরা যে কোনো এক্সাম দিতে চলে যাই। আমরা কারেন্ট অ্যাফেয়ারটাকে ভীষণ লাইটলি ভাবে নেই, আমরা মনে করি কারেন্ট অ্যাফেয়ার তো 10 থেকে 15 দিন আগে গোটা 1 বছরেরটা দেখে নিলেই হয়ে যাবে। এই রকমভাবে কিন্তু কারেন্ট অ্যাফেয়ারের প্রিপারেশন হয় না। আমরা কি করি, শেষ মুহূর্তে প্রচুর চেষ্টা করি সেগুলোকে মনে রাখার জন্য, কিন্তু শেষ মুহূর্তে এইসব করলে আমাদেরকে ভীষণ কনফিউজড হতে হয়, এবং পরীক্ষায় কনফিউজড হয়ে আমরা নেগেটিভ মার্কিং করে আসি। উল্টে আমাদের আরও নেগেটিভ মার্কিং হয়ে যায়, পজিটিভ আমাদের স্কোর বাড়ানোর থেকে নেগেটিভ মার্কিং হয়ে যায়। তো এই রকমভাবে কিন্তু ম্যারাথন ক্লাস বা ব্রহ্মাস্ত্র টাইপের ক্লাসগুলো দেখে কিন্তু কখনোই কারেন্ট অ্যাফেয়ার প্রিপারেশন নেওয়া সম্ভব নয়। তো তোমাকে কিভাবে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রিপারেশন নিতে হবে, তোমাকে কিন্তু একটি খাতা তৈরি করতে হবে। সেই খাতায় নিজের ভাষায় তোমাকে প্রতিদিনের দৈনন্দিন কারেন্ট অ্যাফেয়ারগুলি লিখতে হবে। আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে হেল্পিং একাডেমি টেলিগ্রাম চ্যানেলে প্রতিদিন 10টি করে ওয়ান লাইনার কারেন্ট অ্যাফেয়ার তোমাদেরকে প্রোভাইড করা হয়।
তো তোমরা কিন্তু প্রতিদিন এই 10টি ওয়ান লাইনার কারেন্ট অ্যাফেয়ার নিজেদের খাতায় তোমরা টুকে নিতে পারো। সেই রকমভাবে নিজেদের কারেন্ট অ্যাফেয়ারগুলি তুমি যদি খাতায় টুকে নাও এবং সপ্তাহ শেষে যদি তুমি অন্তত পক্ষে একবার যদি সেইগুলো রিভিশন দাও এবং প্রতিদিন তোমাকে 30 মিনিট করে নিউজ পেপারে হেডলাইন্স তোমাকে দেখতে হবে এবং সাথে তুমি এমসিকিউ সেশন কুইজগুলি তুমি লাগাতে পারো কারেন্ট অ্যাফেয়ারের। তো এইরকমভাবে তোমাকে প্রিপারেশন নিতে হবে। কি কি করতে হবে? প্রথমে তোমাকে প্রতিদিনের দৈনন্দিন কারেন্ট অ্যাফেয়ারগুলো তোমাকে নিজের খাতায় নোটস করে নিতে হবে। সপ্তাহ শেষে তোমাকে একবার অন্ততপক্ষে রিভিশন দিতে হবে। তোমাকে প্রতিদিন নিউজ পেপারে হেডলাইন্স থেকে প্রতিদিন 30 মিনিট তোমাকে নিউজ পেপারটা দেখে নিতে হবে। এই রকমভাবে যদি তুমি কারেন্ট অ্যাফেয়ারের প্রিপারেশন করো, দৈনন্দিন যদি অন্ততপক্ষে 30 থেকে 40 মিনিট কারেন্ট অ্যাফেয়ারের পেছনে দাও এবং সপ্তাহ শেষে একবার যদি তুমি রিভিশন করো, পরীক্ষার আগে কিন্তু তোমাকে কনফিউজড হতে হবে না। তখন তুমি সেই ম্যারাথন বা ব্রহ্মাস্ত্র টাইপের ক্লাসগুলি তুমি দেখতে পারো। সেই ক্লাসগুলি তোমার জন্য তখন রিভিশন পারপস ব্যবহার করা হবে। তুমি নর্মালি যেটা করো সেটা হচ্ছে সেটাকেই তুমি সোর্স হিসাবে নাও কারেন্ট অ্যাফেয়ার্সের। সারা বছর পড়াশোনা না করে সেটাকে তুমি সোর্স হিসাবে নিয়ে পরীক্ষায় এক্সাম দিতে যাও। সেই জন্যই কিন্তু পরীক্ষায় গিয়ে কনফিউজড হও এবং তোমরা কারেন্ট অ্যাফেয়ারে নেগেটিভ স্কোর করে আসো। তোমাকে আমি যেই স্ট্র্যাটেজিটি বললাম, এই স্ট্র্যাটেজি অবলম্বন করে তুমি যদি কারেন্ট অ্যাফেয়ারের প্রিপারেশন নাও, কিন্তু তোমার স্কোর বাড়বেই বাড়বে। আরেকটি জিনিস বহু অ্যাসপিরেন্ট ভুল করে, সেটি হচ্ছে তারা প্রচণ্ড হার্ডওয়ার্ক এবং ডেডিকেশন দিয়ে পড়াশোনা করছে, কারণ তাদের সরকারি চাকরিটি ভীষণই দরকার। এত কষ্ট করে পড়াশোনা করেও আলটিমেটলি কিন্তু তারা পরীক্ষায় স্কোর করে আসতে পারে না। একমাত্র কারণ হচ্ছে পড়াশোনা করলেও তারা রিভিশন এবং মক টেস্ট দিচ্ছে না। তারা মনে করছে আমার শুধুমাত্র 70% সিলেবাস কভার আপ হয়েছে, 100% সিলেবাস কভার আপ করে তারপরেই কিন্তু আমি মক টেস্ট দিব। তো এই ধরনের মাইন্ডসেট রেখে কিন্তু সরকারি চাকরি পাওয়া সম্ভব নয়। সরকারি চাকরির পরীক্ষায় একটি থাম্ব রুল রয়েছে, সেটি হলো তুমি কতটা জানো সেইটা ম্যাটার করে না, তুমি 1 ঘন্টায় কতগুলি নির্ভুল উত্তর দিতে পারছো সেটিই তোমাকে ম্যাটার করে। তুমি যদি মক টেস্ট না দাও তুমি বুঝতেই পারবে না তুমি 1 ঘন্টায় কটি প্রশ্নের তুমি সঠিক উত্তর দিতে পারছো। অনেকেই রয়েছে, অনেকে নলেজেবল পার্সন রয়েছে যারা কিন্তু অনেক কিছু জেনেও 1 ঘন্টার মধ্যে মক টেস্ট কমপ্লিট করতে পারছে না। এর ফলে তাদের কাট অফ ক্লিয়ার হচ্ছে না। এই হচ্ছে তোমাদের মেন সমস্যা। এই সমস্যার সমাধানের মূল রাস্তা কি রয়েছে চলো আমি তোমাদেরকে বলে দিই। দেখো, এই সমস্যার সমাধানের জন্য আমি তোমাদের জন্য একটি নতুন মেথড নিয়ে এসেছি। সেই মেথডটি হচ্ছে 1:3 রেশিও মেথড। এই 1:3 রেশিও মেথডে তোমাকে 1 ঘন্টা পড়াশোনা করলে 3 ঘন্টা রিভিশন দিতে হবে। অর্থাৎ তুমি যদি দিনে 2 ঘন্টা পড়াশোনা করো তাহলে তোমাকে 6 ঘন্টা রিভিশন দিতে হবে। হ্যাঁ, ঠিকই শুনেছো, তুমি 2 ঘন্টা পড়াশোনা করলে তোমাকে 6 ঘন্টাই রিভিশন দিতে হবে। এটা যদি তুমি করতে পারো তাহলেই তুমি পরীক্ষায় গিয়ে ভালো স্কোর করতে পারবে এবং মক টেস্টে তুমি ভালো স্কোর করতে পারবে। তারপর আরেকটি জিনিস তোমাকে বলবো, তুমি যেটা মনে করছো 70% সিলেবাস কভার আপ হয়েছে, আমি মক টেস্ট দিব না, এই মাইন্ডসেটটি তোমার ব্রেন থেকে বের করে দাও। তোমার যদি অন্ততপক্ষে শুধুমাত্র 30% সিলেবাসও যদি তোমার কভার আপ হয়ে যায় তাহলেই তুমি এখন থেকেই চ্যাপ্টার ওয়াইজ এবং ফুল লেন্থ মক টেস্ট দেওয়া তুমি শুরু করো। তোমাকে ডেইলি কিন্তু চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট দিতে হবে এবং তার সাথে সপ্তাহে অন্ততপক্ষে 2টি তোমাকে ফুল লেন্থ মক টেস্ট দিতে হবে এবং সেই ভুল প্রশ্নগুলি তোমাকে অ্যানালাইসিসও করতে হবে। এই রকমভাবে যদি তুমি পড়াশোনা করো তাহলেই তোমার কিন্তু পরীক্ষায় গিয়ে গুড স্কোর করে আসা সম্ভব এবং কাট অফ ক্লিয়ার করা সম্ভব। আরেকটি ভুল যেটি কিনা বহু স্টুডেন্টরাই করে থাকে সেটি হচ্ছে অতিরিক্ত স্টাডি ম্যাটেরিয়াল ও ভুল সোর্সকে ব্যবহার করা। তোমরা কি করছো, 10টা ইউটিউব চ্যানেল ফলো করছো, 1000টা পিডিএফ পড়ছো, 5টা আলাদা আলাদা করে বই পড়ছো, কিন্তু তোমার আউটপুট কি হচ্ছে? তোমার আউটপুট, প্রোডাক্টিভিটি সব কিছু কিন্তু জিরো হচ্ছে। এই রকমভাবে পড়াশোনা করলে 1 বছর কেন 5 বছর পড়াশোনা করলেও সরকারি চাকরি পাওয়া সম্ভব হবে না। তো কি করে তোমাকে চাকরি পেতে হবে তোমাকে আমি বলে দিচ্ছি। তোমাকে কিন্তু মিনিমালিস্টিক স্টাডি করতে হবে। কম কম বলতে আমি তোমাকে কি বলছি, একটি বই তোমাকে 10বার পড়তে হবে। 10টি আলাদা বই একবার পড়ার থেকে অনেক বেশি কার্যকর। তুমি যদি 10টি আলাদা আলাদা বই পড়ো, একটি বই শেষ করছো তারপর আরেকটি বই পড়ছো, এর থেকে বেটার একটি বই তুমি 10বার পড়ো। এর ফলে তোমাকে কি হবে, এর ফলে তোমাকে পড়াটাও হয়ে যাবে, সাথে রিভিশনটাও হয়ে যাবে। তাই জন্য হাজার হাজার ইউটিউব চ্যানেল, হাজার হাজার বইয়ের পিছনে না ছুটে একটি নির্দিষ্ট বইকে ফলো করে তুমি যদি পড়াশোনা করতে পারো 1 বছর, সরকারি চাকরি পাওয়াটা কিন্তু তোমার জন্য অনেকটাই সহজসাধ্য হবে।
এখন আমি তোমাদের সাথে এতক্ষণ যে সমস্ত ভুলগুলি আলোচনা করলাম সেই ভুলগুলির একটি জিস্ট আমি তোমাদেরকে এক জায়গায় দিয়ে দেবো। প্রথম ভুল 95% পরীক্ষার্থীরা যা করে তা হচ্ছে সিলেবাস রিলেটেড। সিলেবাস না দেখে তারা শুধু বই পড়ে যায়। এক্ষেত্রে তোমাকে কি করা উচিত, সেই 5% এলিট স্ট্র্যাটেজি অনুযায়ী তোমাকে চ্যাপ্টার থেকে কি ধরনের প্রশ্ন আসছে সেটা দেখেই তোমাকে সেই চ্যাপ্টার পড়তে হবে। এতে তোমাকে কি হবে, পিন পয়েন্ট স্টাডিটি হবে, এক্সাম ওরিয়েন্টেড স্টাডিটি হবে। এবং তোমার লক্ষ্য কি হওয়া উচিত, লক্ষ্য উচিত সব পরীক্ষায় না বসে স্নাইপার ফোকাস তোমাকে থাকতে হবে। স্নাইপারের মতো তোমাকে নির্দিষ্ট একটি এক্সামকে ফোকাস করেই তোমাকে পড়াশোনা চালাতে হবে। অর্থাৎ তোমার টার্গেট হবে একটি, বাকি এক্সামগুলোকে তুমি শুধুমাত্র মক টেস্ট হিসাবেই নেবে। কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে কি করতে হবে, তোমাদের প্রতিদিন অন্ততপক্ষে 30 মিনিট কারেন্ট অ্যাফেয়ারের পিছনে দিতে হবে। তোমার প্রস্তুতির মেইন লক্ষ্য কি হবে, তোমার প্রস্তুতির মেইন লক্ষ্য 95% পরীক্ষার্থীরা যা করে সেটি হচ্ছে সিলেবাসকে শেষ করা। সিলেবাসকে শেষ করা কিন্তু তোমার লক্ষ্য হওয়া উচিত নয়। অলওয়েজ তোমার লক্ষ্য হওয়া উচিত 1:3 রুল তোমাকে ফলো করা। 1:3 রুল মানে কি, 1 ঘন্টা তুমি যদি পড়াশোনা করো তাহলে 3 ঘন্টা তোমার রিভিশন হবে। সোর্স হিসাবে আমরা কি করি, 1000টা টেলিগ্রাম গ্রুপে আমরা অ্যাড হয়ে যাই, 1000টা পিডিএফ নিজের কাছে সংগ্রহ করে রাখি। খুব ভালো করেই জানো পিডিএফটি ফোনের গ্যালারিতেই কিন্তু জাস্ট শুধুমাত্র সেভ হয়ে থাকে। একবার পিডিএফ নেওয়ার পরে কিন্তু সেই পিডিএফ কোনো দিন আর খুলেও দেখা হয় না। তাহলে তোমাদের পড়াশোনা কিভাবে করতে হবে, তোমাদেরকে একটি নির্দিষ্ট বইকে ফলো করতে হবে। তাই আজ আমি তোমাদেরকে সাজেস্ট করব, এই 5টি ভুল এখনই তোমরা শুধরে নাও এবং এই 5টি ভুল শুধরে নিয়ে তোমার সিলেকশনকে তুমি নিশ্চিত করো। নিজেকে কিন্তু কখনো ডাউট করো না, নিজের উপর আত্মবিশ্বাস রাখো। আজ যখন মাঝ নদীতে চলে এসে তুমি ভাবছো পড়াশোনা বন্ধ করে দেই, তাহলে নিজেকে তুমি প্রশ্ন করো, তুমি শুরুই বা কেন করেছিলে? মাঝ নদীতে চলে এসে না ডুবে সাঁতরে তুমি নদী পার হবেই, এই লক্ষ্যেই তুমি পড়াশোনা চালিয়ে যাও। তো আমি তোমাদেরকে সাজেস্ট করব, এখনই তোমরা ডিসাইড করে নাও তোমার লক্ষ্য কী, তুমি কোন নির্দিষ্ট একটি এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ সেটা কমেন্ট সেকশনে লিখে জানাও। তো এই ছিল আজকে তোমাদের জন্য স্পেশাল সেশনটি কেমন লাগলো কমেন্ট সেকশনে লিখে জানাও। যদি সেশনটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে এবং নিজেদের চাকরিপ্রার্থী বন্ধুদের সাথে সেশনটি শেয়ার করবে। আর যারা নতুন রয়েছে এই চ্যানেলে তাদেরকে বলবো, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ।